প্রযুক্তির উন্নয়ন, সহজলভ্যতা আর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার ক্রাইম। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অপরাধের ধরনের পরিবর্তন এসেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকে এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সাম্প্রতিক তথ্য বলছে, ঢাকার সাইবার অপরাধের ঘটনায় করা মামলার বেশিরভাগ অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারছে না। গত 7 বছরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে 768টি মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে সাজা হয়েছে মাত্র 22টি মামলায়। শতকরা হিসেবে সাজার হার মাত্র 2.86%। বাকি 97.14%-এর বেশি মামলায় আসামিরা অব্যাহতি অথবা খালাস পেয়েছেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের দৈনন্দিন কার্যতালিকা সহ মামলা সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আজকের এই আলোচনায় যেতে চাই তার আগে ভার্চুয়ালি যুক্ত 3 জন অতিথিকে স্বাগত জানাই নিউজ 24-এর সাপ্তাহিক আয়োজন আইন আদালতে। আজকের বিষয় সাইবার অপরাধ। সাথে আছেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক, এবং তানভীর জোহা, সাইবার বিশেষজ্ঞ। আজকের এই আলোচনার সাথে সাথে আমি দু একটি তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। তার মধ্যে হচ্ছে, সাইবার অপরাধ বলতে আমরা যেটি বোঝাই, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে একটি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মানুষকে হয়রানি করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি সাইবার অপরাধ। সেই অপরাধ কিভাবে সংঘটিত হয়ে থাকে এবং সেই অপরাধের সাথে কারা যুক্ত হন বেশি, এবং এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে যে মামলাগুলো হয় সে মামলার যে নিষ্পত্তির হার সেটি কি, সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করতে চাই। আমাদের সাথে রয়েছেন যে 3 জন অতিথি। শুরুতেই যেতে চাই অ্যাডভোকেট তানজিম আল ইসলাম, আপনার কাছে। আপনি দীর্ঘদিন ধরে সাইবার সিকিউরিটি আইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে হয়রানির যে বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন আমরা জানি। তো এই বিষয়টি আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? সাইবার অপরাধ বলতে আমরা কি বোঝাই, আপনি যদি একটু সহজভাবে দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে। আজকের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাইবার ক্রাইমের যে ধরন। আসলে দেখুন, আমাদের যে তথ্য প্রযুক্তি এখন দিন দিন উন্নতি হচ্ছে এবং উন্নয়নের পাশাপাশি সাইবার ক্রাইমের ধরনগুলো কিন্তু আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে বেসিক্যালি আসলে সাইবার ক্রাইমটা কি? সাইবার ক্রাইমটা হচ্ছে যে, খুবই সোজা ভাষা হচ্ছে সাইবার মাধ্যমে, অনলাইন মাধ্যমে যে অপরাধগুলো হয়। এখন অনলাইন মাধ্যমটা আসলে কি? এখানে আমাদের আইন অনুযায়ী যদি আমরা একটা দেখি যে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলো সাইবার অপরাধ। এটা শুধু যে ওয়েবসাইটে হবে সেটা নয়, ইলেকট্রনিক ডিভাইস বলতে মোবাইলেও যদি কোনো ধরনের অপরাধ সংঘটিত হয় সেটা কিন্তু আইন অনুযায়ী সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। মুদ্রা কথা হচ্ছে, সাইবার মাধ্যম যেটা যে কোনো মাধ্যমে হোক, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে কোনো ধরনের, বিশেষ করে আমাদের আইন অনুযায়ী যে সংজ্ঞায়িত যে অপরাধগুলো আছে সেগুলো যদি সংঘটিত হয় তাহলে সেগুলো সাইবার অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হবে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের আইনে যা যা আছে এর মধ্যে হচ্ছে হ্যাকিং একটা অপরাধ হতে পারে। হ্যাকিং, মানহানিকর কোনো কিছু প্রকাশ করা, সেটা একটা অপরাধ। ইভেন প্রতারণা করা ইলেকট্রনিক মাধ্যমে, ট্রানজাকশন করা, জালিয়াতি, এই ধরনের বেশ কয়েকটি অপরাধের কথা কিন্তু স্পেসিফিকলি আমাদের আইনে বলা হয়েছে যেগুলো সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। মুদ্রা কথা হচ্ছে, আসলে সাইবার মাধ্যমে যদি আমার যে কোনো ধরনের অপরাধ হয়, যেটা যদি আইন অনুযায়ী যেটা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ এবং শাস্তি নির্ধারিত আছে, সেটাই আসলে সাইবার অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হবে। এর বাইরে আসলে আরো অনেক ধরনের সাইবার অপরাধের বিষয় আছে। এখানে একজন সাইবার এক্সপার্ট রয়েছেন, উনি আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। এগুলো কিছু কিছু বিষয় কিন্তু আমাদের আইনে এখনো ইনক্লুড করা হয়নি, অন্তর্ভুক্তি করা হয়নি। এগুলো সাইবার অপরাধ। জি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। অ্যাডভোকেট তানজিম আল ইসলাম, আপনি সাথে থাকুন। আমি এই ফাঁকে দুটো তথ্য একটু আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। সেটি হচ্ছে, গত 7 বছরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে 768টি মামলা হয়েছে, যার মধ্যে মাত্র শতকরা হিসাবে সাজার হার 2.86%। বাকি 97% মামলার আমরা দেখেছি যে নিষ্পত্তি হয়নি, সাজা হয়নি। তো এই যে পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে অ্যাডভোকেট তানজিম আল ইসলাম আপনার কাছ থেকে শুনবো, এটি কেন হয় না। তার আগে আমি যেতে চাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে। জি স্যার, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই যে সাইবার অপরাধের ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। আমি
আজকেও কয়েকজন সাইবার অপরাধ নিয়ে কাজ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন বা গত কয়েকদিনের যে বিভিন্ন ধরনের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের যে মামলাগুলো আমি দেখেছি, সেখানে দেখা যায় যে আইন তারা বিভিন্ন ধরনের ধরন বদলাচ্ছে অপরাধীরা। এই যে সাইবার অপরাধীরা তারা ধরন বদলাচ্ছে, সেই সাথে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু? আসলে সেই প্রস্তুতি সাইবার অপরাধীদের সাথে কি আমাদের প্রস্তুতিটা পর্যাপ্ত রয়েছে কিনা, এবং সেই সাইবার অপরাধীদের যে ধরন বদলানোর সাথে সাথে এই অপরাধ দমনের জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কতটা এই মুহূর্তে প্রস্তুত, সে বিষয়টি নিয়ে আপনি যদি একটু দর্শকদের বলেন। আপনাকে ধন্যবাদ। এই সাইবার অপরাধ, এই ডিজিটাল যে জগৎ, এই জগৎটার মাধ্যমে যে অপরাধ হচ্ছে, সেই অপরাধে আমার দেখা এবং উপলব্ধি, তাতে আমার কাছে মনে হয় যে আমাদের বেশিরভাগ রাষ্ট্র এবং বাংলাদেশ অবশ্যই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তারা মানে রিঅ্যাক্টিভ ভূমিকায় আছেন, প্রোঅ্যাক্টিভ ভূমিকায় নেই। অর্থাৎ এই অপরাধীরা একটা অপরাধ করছেন, তারপরে সেটি দেখে কি ব্যবস্থা নেওয়া যায়, দে আর রিঅ্যাক্টিং। যখন আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রিঅ্যাক্ট করছেন এবং সেই রিঅ্যাক্টটা যখন কার্যকরী হচ্ছে, বাই দিস টাইম এই অপরাধ যারা করছেন, সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা গোষ্ঠী পর্যায়ে হোক, সামষ্টিক পর্যায়ে হোক, এবং যে ধরনের সেটা অপরাধ হোক, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, সেই অপরাধীরা কিন্তু তখন তাদের কৌশলটা, ধরনটা পাল্টে ফেলছেন। কারণ প্রতিপক্ষ যখন রিঅ্যাক্ট করছেন একটা কৌশলে, তখন অপরাধীরা সেটা স্টাডি করছেন, স্টাডি করে তাদের পাল্টা যে নেক্সট যে আক্রমণটা, সেই আক্রমণের কৌশলটা পাল্টাই ফেলছেন। তো আক্রমণের কৌশলটা যখন পাল্টিয়ে ফেলছেন, তখন আক্রমণের ফলে যে ক্ষতিটা হওয়া দরকার, যে ড্যামেজটা হওয়া দরকার, একটা ড্যামেজ কিন্তু তারা করে ফেলছে। একটা ড্যামেজ করে যাওয়ার পরে তারপরে আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রিঅ্যাক্ট করছে, কিন্তু বাই দিস টাইম যে ড্যামেজটা হয়ে গেল, সেটা তো আর ফেরত পাওয়া যাচ্ছে না। দ্যাট ড্যামেজ ইজ ডান। সেটা, সেই ড্যামেজের শিকার হচ্ছেন কারা? কখনো ব্যক্তি হচ্ছেন শিকার, কখনো সমাজ শিকার হচ্ছেন, কখনো রাষ্ট্র কিন্তু ইটসেলফ এই অপরাধের শিকার হচ্ছেন। সুতরাং এই জায়গাটা যেটা আমরা দেখেছি শুরু থেকে এই পর্যন্ত, এই বিষয় নিয়ে আমাদের অবজারভেশন যেখানে আছে, সেখানে আমরা দেখছি যে এই যে ডিজিটাল যে জগৎটা আমাদের কাছে এসেছে, সেটা আমার স্টাডি যেটা মনে হয়েছে, এটা প্রতীকী অর্থে, অর্থাৎ মেটাফরিক্যালি যদি আমি বলি, সেটা এরকম যে হঠাৎ করে মনে হয় একটা বিরাট একটা ফ্লাড এসে গেছে, যে ফ্লাড সমস্ত কিছু চুরমার করে বাঁধ ভেঙে নিয়ে যাচ্ছে। আমরা এই ফ্লাডের জন্য প্রস্তুতি ছিলাম না, যার জন্য এই ফ্লাড যে ড্যামেজ করে দিচ্ছে, এই ড্যামেজ ম্যানেজমেন্ট যে কন্ট্রোল বা এটাকে মিটিগেশন এবং অ্যাডাপ্টেশনের যে কন্ট্রোল ব্যবস্থা, সেই মিটিগেশন অ্যাডাপ্টেশনের জন্য যা প্রস্তুতি দরকার ছিল, আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেই প্রস্তুতি গ্রহণ করতে পারেনি, যার জন্য ড্যামেজ হচ্ছে। এখন হচ্ছে ওই যেটা আমি প্রথমে বলেছি, মানে অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। সেই জায়গা দিয়ে আপনার অপরাধীরা যারা করছে, তারাও কিন্তু নিশ্চয়ই সাইবার এক্সপার্ট। তারা যদি সাইবার এক্সপার্ট, হয়তো সবাই এক্সপার্ট না হলেও ব্যবহার করছেন যারা, তারা হয়তো অনেকে হাতেও ব্যবহার করেন, অপরাধ ধরা পড়েন। তবে অনেক কিন্তু সুনির্দিষ্ট অর্গানাইজড ক্রাইম গ্রুপ রয়েছে। যদি আমি একটু বৃহত্তর দৃষ্টিতে যাই, রাষ্ট্রীয় সিকিউরিটি দেখি, তখন কিন্তু আমরা এটা দেখবো যে বৃহত্তর দৃষ্টিতে সুনির্দিষ্টভাবে অর্গানাইজড হয়ে কোনো পক্ষ, সেই রাজনৈতিক পক্ষ হোক অথবা আরেকটা কোনো রাষ্ট্র হোক, তারা কিন্তু সেই ক্রাইমটা করার জন্য। সুতরাং এটা কিন্তু একটা থ্রেট, নট অনলি সামাজিক থ্রেট, এটা কিন্তু রাষ্ট্রীয় থ্রেট, রাষ্ট্রের বিরুদ্ধে থ্রেট, রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে থ্রেট। সুতরাং আপনি যে প্রশ্নটি তুলেছেন, যেটা কি যথেষ্ট কিনা অপরাধ, যেটা আমরা দেখেছি ওই নিরাপত্তার জায়গা থেকে যখন আমরা বিশ্লেষণ করি, তখন আমরা বলি যে কোনো প্রস্তুতি যথেষ্ট নয়, কোনো প্রস্তুতি যথেষ্ট নয়, এখানে কম্প্লিসেন্সি কোনো সুযোগ নেই। তার কারণটা যেটা আমি বলছি, অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। আপনি যখনই একটা ব্যবস্থা নেবেন, অপরাধী তার কৌশল পাল্টে নতুন ভাবে, আমরা বলি ডাইভার্সন অ্যাটাক, হয়তো এতদিন ছিল ফ্রন্টাল অ্যাটাক, তখন ডাইভার্সন অ্যাটাক করছে, অথবা আবার ডাইভার্সন অ্যাটাকে যখন আমি সে বাধাপ্রাপ্ত হচ্ছে, সে পুরা ঘুরে দিয়ে ব্যাক থেকে অ্যাটাক করছে।
সুতরাং এই যে কৌশল তারা পরিবর্তন করছে, আর এই যে ডিভাইসটা তারা এক্সপার্ট আছে, তারা হয়তো আরো ভালো বলবেন এই যে টেকনিক্যাল জায়গাটা। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আলী শিকদার, আপনি সাথে থাকুন, আপনার কাছে আবারও আসবো। আমি তার আগে যেতে চাই সাইবার বিশেষজ্ঞ তানভীর জোহা আপনার কাছে। আমার প্রথম প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে এই যে অনলাইন ভিত্তিক বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে সাইবার অপরাধীরা মানুষকে বিভিন্ন ধরনের অপরাধ করতে বাধ্য করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উপঢৌকন নিয়ে থাকে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু অভিযানে আমরা দেখেছি, তার কিছু নমুনা আমরা দেখেছি, যেমন ইমেলের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে লটারির প্রলোভন দেখিয়ে তাদেরকে অর্থ অফার করে বা তাদের বড় অঙ্কের একটি গিফট দেওয়ার অফার করে, যার ফলে তারা যখন ব্যক্তিগত তথ্য দেয় তখন তাদেরকে নানানভাবে তারা হ্যারাসমেন্ট করে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে সেখানে আপনার লোন দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে খুব সহজ কিস্তিতে লোন দেওয়া হয়। এছাড়াও আমরা দেখেছি যে অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপসের মাধ্যমে ব্রোকার প্রতিষ্ঠান দাঁড় করানো হয়। একটি অ্যাপস ইনস্টল করার পরেই দেখা যায় সেখানে যদি সেখানে টাকা ইনভেস্ট করা হয় তাহলে 20 টাকা ইনভেস্ট করে দেখানো হয় যে 2000 টাকার মালিক হয়ে গেছে। এই ধরনের নানান লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এটি এক ধরনের নজরদারির বাইরে বলা চলে। তো এ ধরনের নানান ধরনের যে দিকগুলো, আপনি সেটি কিভাবে বিশ্লেষণ করবেন, সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? তানভীর জোহা। জি, ধন্যবাদ। যে বিষয়টি হচ্ছে, এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে আমন্ত্রণ করার জন্য অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকল সম্মানিত দর্শক এবং আমাদের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের দুটো সত্তা, একটা হচ্ছে ফিজিক্যাল সত্তা, আরেকটি হচ্ছে ডিজিটাল সত্তা। এবং আমরা যখন আমাদের পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধ যখন একদম শেষ হয়ে যায়, অর্থাৎ আমরা সেই শিক্ষা যখন শিক্ষিত না হই, তখন আমাদের জীবন ঘনিষ্ঠ ব্যক্তিগত অনেক রকমের নথি আমরা এক্সচেঞ্জ করি, এবং এক্সচেঞ্জ করার পরপরই কিন্তু নানা রকম ব্ল্যাকমেলিং এর যে সকল ঘটনা, সে সকল ঘটনাগুলো তৈরি হয়। তো এর জন্যই আমার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে আসলে প্রাথমিক অবস্থায় নিজেদেরকে সতর্ক হতে হবে, এটি হচ্ছে প্রথম আমার বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যারা লোন দিচ্ছে, এটা আসলে টোটালি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স একটি উইং আছে, তাদেরকে আসলে এটা দেখভাল করার দায়িত্ব। আদার কোন স্টেক হোল্ডার কিন্তু এটা মনিটরিং করার অফিসিয়াল নাই। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, আমি যে বিষয়টি বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারা মূলত এই জাতীয় কাজগুলো করে থাকেন। এবং এই জাতীয় জিনিসগুলো আসলে মনিটর করতে গেলে তাদের টুলস লাগবে। টুলস ছাড়া ম্যানুয়ালি বা গোপন তথ্যের ভিত্তিতে আজকাল এই যুগটি নেই। একটা টুলস কি, সেটা হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্স হচ্ছে এরকম যে কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে বা কোনো কিছু ছড়ায়, সেই জিনিসটি তার জিও লোকেশন সহ ড্যাশবোর্ডে চলে আসবে। জি, সুনির্দিষ্ট আইপি অ্যাড্রেস, ম্যাক নাম্বার সবকিছু আসবে। তো এই জিনিসটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট না হচ্ছে, ততক্ষণ আমরা ডিজিটাল নজরদারি আইনগতভাবে করতে পারবো না, এবং আইনগতভাবে একজন ডিজিটাল অপরাধীর অপরাধ বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পারবো না। আমরা এখন যেভাবে আসলে মামলাগুলো তদন্ত হচ্ছে, এটা দীর্ঘসূত্রতা, এবং যখন চার্জ ফ্রেম করা হচ্ছে তখন সন্দেহাতীত ভাবে উপাদানগুলো উপস্থাপিত হওয়া না কারণ আপনার এই মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে অথবা নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, আসল বিচার হচ্ছে না। যখন বিচার হচ্ছে না, সাইবার অপরাধীরা 3 গুণ বেগে এগোচ্ছে পুনরায় আবার অপরাধ করার জন্য। শেষ প্রশ্নের উত্তর আমি শেষ করছি, সেটি হচ্ছে এটার থেকে পরিত্রাণের উপায় কি? অবশ্যই আমাদের ন্যাশনাল যে গেটওয়ে আছে, সেই গেটওয়ের সাথে সম্পর্ক করে রেখে ডিজিটাল ফরেনসিক করতে হবে। অন্যথায় আপনি কোন অপরাধীদেরকে আপনি বিশেষ গোপন সূত্রের বলে আপনি সেটাকে আটক করলেও লং রানে দেখা যাবে তারা জামিন পাচ্ছে এবং মামলা খালাস হচ্ছে। কারণ শুধুমাত্র তার ডিভাইস দিয়ে নয়, ন্যাশনাল গেটওয়ে এবং স্টেক হোল্ডারদের ইলেকট্রনিক সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহাতীতভাবে যতক্ষণ না তার অপরাধ না প্রমাণ হচ্ছে, এর আগে আসলে কখনোই আপনি সাইবার
এরা বিচারের বা ডিজিটাল নিরাপত্তা আইনের সুফল এবং সুশীল প্রয়োগটি আসলে আমরা প্রতিস্থাপিত করতে পারবো না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। তানভীর জোহর, সাথে থাকুন। দর্শক, নিতে চাই ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সাথে থাকুন। দর্শক, আইন আদালত বিষয়ক সাপ্তাহিক আয়োজনের আজকে আমাদের বিষয় সাইবার অপরাধ। সেই আলোচনায় আমরা মাঝামাঝি অবস্থানে রয়েছি। আজকের তিনজন অতিথি রয়েছেন। আমি এখন প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট তানজিম আল ইসলাম আপনার কাছে, যে আপনি যে বিষয়টি বলছিলেন আইনগত বিষয়, সেইখানেই আমি যেতে চাই যে এই যে 97% মামলা আসামিরা খালাস পেয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে মাত্র 3% বা তারও কম মামলা শেষ পর্যন্ত বিচার হচ্ছে। এটি কেন হচ্ছে? আসলে আইনগত কোনো ব্যত্যয় এখানে ঘটছে কিনা, বা এই যে অভিযোগগুলো আসছে কোর্টে, সেই অভিযোগগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় বা কোনো ধরনের সংকট রয়েছে কিনা, আপনি কি বলবেন? আচ্ছা, দেখুন, একটি সাইবার অপরাধের যখন আসলে মামলার বিচার প্রক্রিয়াটা শুরু হয়, এটা কিন্তু শুধু আদালতের উপর ডিপেন্ড করে না। এখানে যে কোনো মামলায়, বিশেষ করে সাইবার আইনের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, সাইবারের যে মামলাগুলো এখানে আসলে 3টা পার্ট রয়েছে। জি। প্রথম অংশ হচ্ছে মানে মামলাটা আপনি কিভাবে রুজু করছেন, কার মাধ্যমে রুজু করছেন। যখন কোনো ভিকটিম তার নির্যাতনের ঘটনা কিংবা সে যে ভিকটিমাইজড হয়েছে, সে অভিযোগ নিয়ে নিকটস্থ থানায় গেলেন, সেই থানায় যাওয়ার পর থানায় কিভাবে এফআইআরটা রুজু করছে এবং এফআইআর নিচ্ছে কিনা সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। মানে প্রথম যে সূতিকাগার, যে এফআইআর এর দুর্বলতা কিন্তু একটা বড় ধরনের দুর্বলতা। আচ্ছা। আমরা আসলে আমাদের কাজের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে এফআইআর যখন লজ হয়, যিনি আসলে এক ভিকটিম, সে তো আইন সম্পর্কে কিছু বুঝবেন না। এখানে এই ঘটনাটা কিভাবে ঘটেছে, তার কাছে কি প্রাথমিক তথ্যপত্র আছে, কখন ঘটেছে, কোন মাধ্যমে ঘটেছে, কিভাবে ঘটেছে, এই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যিনি মামলাটা লজ করছেন তার পক্ষ হয়ে, যে তদন্তকারী কর্মকর্তা কিংবা পুলিশ অফিসার যিনি লজ করছেন, তার উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে এবং তার দক্ষতার উপর কিন্তু ডিপেন্ড করে। এখন আমি যদি শুরুতেই আমার মামলাটা নষ্ট করে ফেলি বা তার উপাদানগুলো যদি আমি হেরফের করি, সেক্ষেত্রে কিন্তু আমার বিচারের বিষয়টা প্রথমেই কিন্তু অঙ্করে বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এফআইআর লজ করার পরে তারপরে যদি আসি, ধরেন আমাদের অনেক সময় দেখা যায় যে এফআইআর লজ হচ্ছে না, থানা নিতে যাচ্ছে না মামলা, তখন কিন্তু সাইবার ট্রাইব্যুনালে গিয়ে সে মামলা লজ করার সুযোগ রয়েছে। তখন বিচারক যেটা করেন সেটা হচ্ছে যে ওই ইনভেস্টিগেশন করার জন্য প্রাথমিকভাবে উনি নিকটস্থ থানা বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা উনি পাঠাবেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু মামলাটা আমলে নেবেন। এখন প্রথমে যদি আপনি সাইবার ট্রাইব্যুনালে যান এবং সাইবার ট্রাইব্যুনালে গিয়ে যে কেউ যদি সেই নালিশটা করেন, যেহেতু আইন অনুযায়ী বিচারকের সরাসরি সেই মামলাটা আমলে নেওয়ার সুযোগ নেই, উনি সরাসরি সমন কিংবা ওয়ারেন্ট দিতে পারেন না আইন অনুযায়ী। উনি একটা প্রাথমিকভাবে ইনকোয়ারির জন্য বলতে পারেন যে ঘটনার সত্যতা আছে কিনা। সেই ঘটনার তদন্ত করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা গড়িমসি দেখতে পাই, কিছু ক্ষেত্রে কাজের অদক্ষতা, মানে সাইবার এক্সপার্ট যারা আছেন, অনেকেই সাইবার এক্সপার্ট নন, কিন্তু মামলা, সাধারণ যে মামলা আছে, প্যানাল কোডের মামলা কিংবা অন্যান্য আইনের মামলা, সেই ধরনের কিন্তু আমরা এটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে নিয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু কিছু লুপহোলস বা শূন্যতা তৈরি হয়। তারপরে যে বিষয়টা আছে যে যদি এফআইআর হয় কিংবা ট্রাইব্যুনাল যদি সে মানে আদেশ দিয়ে থাকেন যে এটাকে এফআইআর হিসেবে লজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু পুরো ঘটনার তদন্ত ভারটা নির্ভর করা হচ্ছে সেই তদন্তকারী কর্মকর্তার উপর। এখন আমরা যেটা দেখছি আইন অনুযায়ী কিন্তু তদন্তের কিছু নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে। প্রথমত আপনার ধরেন 60 দিন থাকে, তারপরে 15 দিন, তারপরে সেটা আবার একটা লুপহোল আছে যে তারপরে 30 দিন, তারপর যদি না হয় উপযুক্ত কারণ থেকে সেটা আনলিমিটেড হতে পারে। এটা হচ্ছে যে তদন্ত যিনি করবেন তার দক্ষতা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এর পাশাপাশি হচ্ছে যে ফরেনসিক লেভেল যেটা যাচ্ছে, আমাদের যে প্রাথমিক তথ্য, ফরেনসিক রিপোর্ট, এটা পেতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকগুলো মামলা কিন্তু 6 থেকে 7 মাস শুধু ফরেনসিক রিপোর্টের উপরে ডিপেন্ড করতে হয়। আচ্ছা, তারপর ফরেনসিক রিপোর্ট যখন আসে, তখন ফরেনসিক রিপোর্টের ফরেনসিক কিছু দুর্বলতার কারণে কিন্তু আমরা সঠিক যে তথ্যপত্র অনেক সময় আমরা দেখতে পাই না। আপনাকে যদি আমি খুব রিসেন্ট আমি আমার একটা মামলা নিয়ে একটু যদি পাঠক মানে দর্শকদের সুবিধার্থে বলতে চাই যে ইয়েটা আছে, একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছে যে তার মোবাইল ডিভাইস থেকে তার ফেসবুক হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পরে সে ওখানকার যে আইন শৃঙ্খলা রক্ষা মানে অবস্থায় কিছুটা অবনতি হওয়ার পরে
তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে যায়, যদিও সে জিডি করতে গিয়েছিল, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে। এবং এটা 6 মাস হয়ে গেছে, তার ফরেনসিক রিপোর্টটা এখন পর্যন্ত আসেনি। এবং তার যে হ্যাকিং এর যে যে প্রতিকার সে মানে চাইতে গিয়েছিল, সে উল্টো প্রতিকারটা না পেয়ে সে কিন্তু উল্টো অ্যারেস্ট হয়ে যায়, যে ওই ধরনের অপরাধে, যে ওই পোস্টটা তার ওখান থেকেই দেয়া হয়েছে। জি, এই ধরনের যে ইনভেস্টিগেশনের কথা, আমরা যদি প্রাথমিকভাবে ইনভেস্টিগেশনটা শক্তিশালী হয়, সেটা কিন্তু সেই নিরপরাধ লোকটা কিন্তু হয়তোবা এতদিন জেলে খাটার কথা না। যাও, এটা ম্যাটার অফ ট্রায়ালে চলে গেছে, এখন আদালতের উপর ডিপেন্ড করবে। জি, তানজিমুল ইসলাম, আপনার কাছে আবার আসবো। আমি এই মুহূর্তে একটু যেতে চাই মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে। এই যে দীর্ঘসূত্রিতার কারণে আমরা দেখছি যে অন্যান্য মামলার ক্ষেত্রেও এই একই ধরনের বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন হওয়ার কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, অনেক সময় বিচার প্রার্থীরা বিচার না পেয়ে হয়রানির শিকার হন। আপনি কি বলবেন যে আদালতের এই যে এক ধরনের অব্যবস্থাপনা, সেটিকে দায়ী করবেন, না বাংলাদেশের এই যে সেটির পাশাপাশি এই যে সাইবার অপরাধের যে ধরনের পরিবর্তন, সেটিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেবেন? দেখেন, আমাদের বিচার প্রক্রিয়া, যেটা আমাদের আইনজীবী একটু ব্যাখ্যা করার চেষ্টা করলেন, জি, এই বিচার প্রক্রিয়া কিন্তু সামগ্রিক আমাদের যে অপরাধ যে জায়গাটি রয়েছে, যেখানে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ, যেটা আমাদের আইনজীবী বললেন, সেই জায়গাটা কিন্তু যেমন দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাই, সেই একই জায়গায় কিন্তু আমরা মানে অদক্ষতাও থাকতে পারে, কিন্তু তার চেয়ে বড় জায়গা যেটা, সেটা আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের পর্যবেক্ষণে ধরা পড়ে যে রাষ্ট্রের যে সার্বিক মানবিক যে মানে যে মূল্যবোধের যে চরম অবক্ষয় ঘটেছে, এবং সেই জায়গায় দুর্নীতির একটা বড় স্পেস তৈরি হয়েছে, এবং সেখানে দুর্নীতির কারণেই কিন্তু অনেক সময় এই তদন্ত বলেন, এফআইআর বলেন, আদালতের যে প্রসিকিউশন বলেন, এই সব কিছু মিলে আপনার বিচার আসলে মানুষ পাচ্ছে না। বিচারের দীর্ঘসূত্রিতা, ওই যে একটা কথা আছে যে আপনার যদি বিচার দীর্ঘসূত্রিতা হয়, তখন বিচারের মৃত্যু ঘটে আর কি। তো সুতরাং সেই বিষয়টি কিন্তু হচ্ছে। বিচার না হলে তো আপনার অপরাধ দমন করা সম্ভব হবে না, সেক্ষেত্রে কি করণ? সেটা হলো যে ফান্ডামেন্টাল জায়গা। তো সেই জায়গা থেকে আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, যেটা আমরা তো এই আইনের বিশেষজ্ঞ নই আর নয়, কিন্তু আমরা যেটা সমাজের একটা মানুষ দেখে আসছি, যে এখনো কিন্তু আমাদের সেই ব্রিটিশ আমলের আইনের সাক্ষ্য আইন রয়ে গেছে। 1860 সালের এভিডেন্স অ্যাক্ট কিন্তু এখনো ব্যবহার হচ্ছে। আর সে কোন ডিজিটাল যুগ চলে আসছে, আপনি খালি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, অন্য অন্য যে জগৎ রয়েছে অপরাধের, সেই সব কিছু যদি আপনি দেখেন, কিন্তু একই চিত্রটা আপনি দেখতে পাবেন, যে এই দীর্ঘসূত্রিতা, বিচার হচ্ছে না, এই যে দুর্বলতার কথা আমাদের আইনজীবী যেটা বললেন, এই সব দুর্বলতা কিন্তু অন্য অন্য অপরাধের বেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সব জায়গায় কিন্তু একই অপরাধ। আপনি দেখেন এই যে আমরা এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে যে মামলাগুলো, সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কিন্তু আমরা একই, আমরা তো এইগুলো নিয়ে স্টাডি করি, এটা আমাদের রিসার্চের জায়গা। সুতরাং এই জায়গাগুলো আমরা দেখেছি যে এখানেও কিন্তু একই আমরা অবজারভেশন আমাদের। সুতরাং এই জায়গায় যদি পরিবর্তন আনতে হয়, তাহলে রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং রাজনৈতিক সদিচ্ছা দরকার, এবং রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, যে এই জায়গাগুলোকে কিভাবে আপনার ঠিক করা যায়, এবং যাতে মানুষ যেন ভোগান্তির সৃষ্টি না হয়, বিচার তাড়াতাড়ি হয়। এবং রাজনৈতিক সদিচ্ছা, রাষ্ট্রের জায়গা থেকে যে পদক্ষেপ নেওয়া হয়, এটা এমন কোনো কঠিন বিষয় নয়, এমন কোনো জায়গা নয় যে এটা আমরা খুঁজে পাবো না, যে সমস্যাগুলো আমরা প্রতিকারের জন্য কথা বলছি, প্রতিকার কিভাবে করা যাবে, এটার পথ নাই, এই কথাটা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। সুতরাং অবশ্যই যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে যে এটা প্রতিকার করার দরকার, যে দুর্বলতা, তাহলে এটা অবশ্যই করা দরকার। সুতরাং সেই জায়গা থেকে আমাদের বিচারের দীর্ঘসূত্রতা কমিয়ে আনার জন্য যা করা দরকার, সেটা আইন বলেন, প্রক্রিয়া বলেন, যেখানে সেটা সংস্কার দরকার, সেটি অতি দ্রুত করা দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপরাধরা কিন্তু, যারা অপরাধী, সে কিন্তু অপরাধ কিন্তু থাকবে, অপরাধী যুগ যুগ ধরে ছিল, এখনো আছে, আগামীতেও অপরাধী থাকবে। সুতরাং যদি বিচার না হয়, এর সংখ্যা আরো বাড়বে আগামী। জি, মোহাম্মদ আলী শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, অবশ্যই সেটি হবে, আমরা সেই কামনা করি সরকারের কাছে। এবং এখন আমি যেতে চাই তানভীর জোহা, আপনার কাছে আমার প্রশ্ন, যে আমাদের আসলে বাংলাদেশের মানুষের বা এই ভারতীয় উপমহাদেশ বলেন,
তার মধ্যে আমাদের বাংলাদেশের বিশেষ করে এই ধরনের সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, সারা বিশ্বেই রয়েছে, তার মধ্যে আমাদের দেশেই নতুন করে সম্মুখীন হচ্ছে আমরা প্রতিনিয়ত, আমাদের দেশের নাগরিকরা এর ভুক্তভোগী হচ্ছে। আসলে এই যে সাইবার অপরাধ দমনের কোন পদক্ষেপগুলো আপনার চোখে নেওয়া প্রয়োজন, এখনই নেওয়া প্রয়োজন? আচ্ছা, জি ধন্যবাদ। একটি বিষয় কিন্তু খুব পরিষ্কার যে আমাদের কিন্তু বিচারটি সুস্পষ্টভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। তার কারণটা কি? তার মূল যে কারণটি সেটি হচ্ছে আমাদেরকে পুলিশকে আরো এম্পাওয়ার করতে হবে। এখন পুলিশকে এম্পাওয়ার করতে হবে মানেটা কি? সেটা হচ্ছে এরকম, আমরা যখন কোনো একটি তদন্ত করতে যাই তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের কাছে ডিপেন্ডেন্সি আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে, জি, ডিপেন্ডেন্সি আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সো এখানে চিঠি চালাচালির বিষয় আছে, ওয়েব ভিত্তিক বা আইপি বা যে কোনো আইপিডিআর যেটাকে বলি, ইন্টারনেট প্রোটোকল ডেটা রেকর্ড, এগুলো যদি পুলিশের অধীনস্থে খুব সহজে সরলীকরণ করা যায় এবং যে কোনো অপরাধ আমাদের সংবিধান অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পুলিশ এটা সমাধান করবে। তো সুতরাং এর সাথে রিলেটেড যে সকল স্টেক হোল্ডার আছে, বিশেষ করে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ডট, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্ট, পাশাপাশি আছে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, এখানে কিন্তু অনেক রকমের স্টেক হোল্ডার কিন্তু অলরেডি এসে গিয়েছে। তো সেই স্টেক হোল্ডারকে যদি আমরা সরলীকরণ না করি, একই রেখা না আনি, তাহলে তদন্তের দীর্ঘসূত্রতা বাড়বেই, এটা আপনি কমাতে পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে সারা বিশ্বে, বিশেষ করে ইউরোপীয় এবং যুক্তরাষ্ট্রে যদি আমরা দেখতে চাই, সেখানে দেখা যাচ্ছে যে সাইবার অপরাধগুলো মোকাবেলা করে প্রাইভেট সেক্টর, সিভিল সেক্টর, মিলিটারি, গভর্নমেন্ট, সবার কিন্তু পৃষ্ঠপোষকতা আছে। সেখানে প্রাইভেট এবং এনজিওর একটা সম্পৃক্ততা আছে, একত্রিতভাবে সমষ্টিগতভাবে তারা কাজ করে। কিন্তু বাংলাদেশে দেখা গিয়েছে যে সাইবার অপরাধটি সরকার রাষ্ট্রীয় লেভেলের মাত্র 700 জন পুলিশ কর্মকর্তা, সাইবার বিভাগরা কিন্তু এই 64 জেলার এত বড় বিস্তৃত নেটওয়ার্কের 16 কোটি জনগণের, যেখানে আমাদের কথিত আছে যে আমাদের ফেসবুক আইডির সংখ্যা আমাদের জন্মের হারের দ্বিগুণ, এরকম একটি পরিসংখ্যান আছে। আরো পরিসংখ্যান আছে যে প্রতি 20 সেকেন্ড একটি করে সাইবার অপরাধ হয়। এরকম বিস্তৃত একটি জায়গায় কিন্তু সেটা আসলে আমাদের প্রাইভেট সেক্টর এবং বেসরকারি এবং প্রাইভেট ল্যাব, ফরেন্সিক ল্যাব, এগুলো যদি রাষ্ট্রীয় যদি সম্পৃক্ততা না থাকে তাহলে আপনার মামলা দীর্ঘায়িত হবে এবং এই দীর্ঘতার সূত্রতে কিন্তু অপরাধটা বাড়বে। তো সুতরাং আমার এক বাক্যে আমি যেটুকু বলতে চাই, এই সমস্যার সমাধান একমাত্র আমাদের নীতি নির্ধারক মহল্লা করতে হবে এবং পুলিশকে বেশি বেশি এম্পাওয়ার করতে হবে। পুলিশকে বারে বারে চিঠি লিখে আরেক স্টেক হোল্ডারের কাছ থেকে এই ডেটাগুলো আনা যাবে না। পুলিশের আন্ডারে এলআইসি যেটা আছে, লফুল ইন্টারসেপশন সেল, সেখানে আসলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ অন্যান্য আইপিটিআর ডেটা অ্যাভেলেবল করতে হবে। জি ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ তানভীর জোহা। আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। দর্শক সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাই আইন আদালতের আজকের বিষয় সাইবার অপরাধ। এই আয়োজনে আমরা একেবারে শেষ প্রান্তে রয়েছি। ছোট্ট করে আমি অ্যাডভোকেট তানজিমুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে এই যে সাইবার অপরাধ হচ্ছে, এটির আইনের কোন কোন বিষয়গুলো পরিবর্তন বা পরিবর্ধন করা প্রয়োজন? আপনি বলছিলেন যে আইনগত কিছু ত্রুটি রয়েছে, তো আপনি কি বলবেন? আচ্ছা দেখুন, এখানে আমাদের যে সাইবার আইনের বিচার হচ্ছে, এখানে কিন্তু বেশ কয়েকটি আইন রয়েছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর যে আইনটা, যেটা বেশি মামলা হচ্ছে এবং যেগুলো আসলে স্পেসিফিকলি সাইবার আইনকে ইনক্লুড করা হয়েছে, সেটা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সনে যেটা করা হয়েছে। এর আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ছিল, এর পাশাপাশি কিন্তু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আছে এবং সন্ত্রাস বিরোধী দমন আইন আছে, বাংলাদেশ পাশাপাশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইন আছে। এই সবগুলো আইনে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন ডিজিটাল নিরাপত্তা আইনে যেটি করা হয়েছে সেটি একটি ভালো দিক, কিন্তু কিছু অপব্যবহারের দিকে কিন্তু রয়ে গেছে। বিশেষ করে সংবাদপত্র সাংবাদিকতার ক্ষেত্রে কিছু কিছু ধারা কিন্তু অপব্যবহার হতে শিখেছে। আমি আপনার আগের প্রশ্নের সূত্র ধরে বলতে চাই যে বিচারের দীর্ঘসূত্রতার পাশাপাশি এত যে জট বেড়েছে, এটা কিন্তু শুধু যে মানে ভিকটিমরা আসছে সেটা না, অনেক মিথ্যা মামলাও কিন্তু আমরা হতে দেখি এবং খুবই তুচ্ছ ঘটনার মামলা কিন্তু আমরা হতে দেখি। এবং এই জন্য মানহানির যে অপরাধগুলো আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে মত প্রকাশের যে স্বাধীনতার বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে কিন্তু আসলে অনেকটুকুই সংস্কারের বিষয় রয়েছে। যদিও কিছুটা ইমপ্রুভ করে, মানে কিছুটা সংশোধন করা হয়েছে, বিশেষ করে মানহানির সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু তথাপিও আমরা দেখতে পাচ্ছি যে দণ্ডবিধি আইনে
আপনি যদি অফলাইনে যেটা অপরাধ করেন সেটা 2 বছরের সাজা রেখেছেন, কিন্তু ডিজিটাল নিয়ন্ত্রণে আপনি 3 বছরের সাজা রেখেছেন। তো একই অপরাধ যদি আমি ডিজিটাল মাধ্যমে করি সেটা 3 বছর হবে, আর যদি সেটা ডিজিটাল মাধ্যমের বাইরে করি সেটা 2 বছরের সাজা হবে। এই ধরনের কিছু ডিসক্রিমিনেশন রয়ে গেছে। এর পাশাপাশি হচ্ছে তদন্তের বিষয়টা আসলে খুবই জরুরি। তদন্তের সাইটটাকে আসলে আরো ডিজিটালাইজ করা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ডিজিটাল আইনের বিচার করছি, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা কিন্তু ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে আছে। বিচারের দীর্ঘসূত্রতা কিন্তু এখানে একটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ তানজিমুল ইসলাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছি। শেষ প্রশ্ন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে খুব ছোট করে জানতে চাইব যে আপনি যদি এক বাক্যে একটু বলেন যে এই যে একটি বাংলাদেশ নতুন একটি সমস্যার সম্মুখীন, যে সাইবার অপরাধের নতুন নতুন ধরন আসছে, সেটিকে প্রোটেকশন করার জন্য বা প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা কর্মকর্তা বা শাখা রয়েছে তাদের কি করণীয়, এক বাক্যে? এক বাক্যে যেটা আমি বলবো, দেখেন অপরাধের কতগুলো স্তর রয়েছে। প্রথম যে কোনো অপরাধী ব্যক্তি বা গোষ্ঠী সে অপরাধের একটা পরিকল্পনা করে, সেই স্তরে ধরা কঠিন। তারপরে অপরাধের ধরন ধরে তারা একটা প্রস্তুতি নেয়। এই যে প্রস্তুতি পর্বটা কিন্তু অপরাধের ধরন বুঝে অনেক সময় লাগে, এটা কম বেশি লাগে। তো আমাদের এই যে ডিজিটাল এবং আমাদের যে সাইবার সিকিউরিটি অপরাধ দমনের যে ব্যবস্থাপনা যারা আছেন, তাদের যে টেকনিক্যাল সক্ষমতা, তাদের এরকম হতে হবে ব্যবস্থাটা, যে অপরাধীরা যে অপরাধের প্রস্তুতি পর্বে, সেই অপরাধের প্রস্তুতি পর্বেই যেন আমাদের কর্তৃপক্ষ সেটি আইডেন্টিফাই করতে পারে, ধরে ফেলতে পারে। এবং সেটা যদি ধরেন, এই প্রস্তুতিও কিন্তু একটা অপরাধ। সুতরাং সেই সময় যদি ধরে ফেলতে পারে তাহলে কিন্তু ড্যামেজটা হবে না। সুতরাং সেই সক্ষমতাটা আমাদের যারা এটি ব্যবস্থাপনায় আছেন, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম যারা মনিটর করছেন, তাদের এই সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। জি, অবশ্যই সক্ষমতার পরিবর্তন আসবে। বাংলাদেশের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন তাদের। তানভীর জোহা, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা আনা প্রয়োজন? যুগের পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে সাইবার অপরাধের ধরন বদলাচ্ছে। এই পরিবর্তিত ধরনকে রুখতে হলে কি করা যায়, এক বাক্যে যদি বলেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ব্যাপারগুলো জানতে গেলে পরে আমাদের বহির্বিশ্বে যারা সাইবার অপরাধ করে বা যারা সাইবার অপরাধের সাথে কাজ করছে, তাদের সাথে আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাদের একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে তারা শুরুতেই বুঝতে পারে আসলে কি ট্রেন্ডে আসলে অপরাধগুলো ঘটছে। তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। এতক্ষণ আইন আদালতের সাপ্তাহিক আয়োজন, আমরা আলোচনায় ছিলাম সাইবার অপরাধ। দর্শক, শেষ বাক্য যদি বলতে হয় যে সাইবার অপরাধ রুখতে হলে রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন আমাদের অতিথিরা। সংশ্লিষ্টদের যে কোয়ালিফিকেশন সেটিও বর্ধন করতে হবে, এবং যে আইন যে ত্রুটি রয়েছে, যে টেকনিক্যাল সাপোর্ট দরকার অপরাধীদের ধরার জন্য বা অপরাধীকে রোখার জন্য, সেটি বাড়াতে হবে সরকারকে। তো সব মিলিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আশা করি সরকারের সংশ্লিষ্ট শাখাগুলো আমাদের আলোচনা কর্ণপাতে নিয়ে এই সমাধানগুলো করবেন। তো আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে একই দিন আগামী সপ্তাহে।